কাশ্মীরে বন্দুক হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি রাখা দরকার বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার যুদ্ধ সমর্থন করে না, কিন্তু প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি। এই অবস্থায় নিজেদের প্রস্তুতি না নেওয়াটা হবে আত্মঘাতী। প্রধান উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে, বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি। এই পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে। আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার, আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি, তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। সরকার যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। 2024 সালের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনী জেলায় বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘরের চাবি উপকারভোগীদের কাছে হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। এটা কত গভীরভাবে মানুষকে দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। এই বাড়িটি আপনার একটি অবলম্বন, মাথা গোঁজার একটা জায়গা। এখানে আপনারা পরিবার পরিজন, সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। রাজধানীর রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় হবে আগামী 8 মে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ বুধবার রায়ের এই দিন ধার্য করে। এর আগে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষে গত 18 ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখে। বুধবার বিষয়টি আদেশের জন্য আদালতের কার্যতালিকায় ওঠে। আদালত রায় ঘোষণার জন্য তারিখ ধার্য করে। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 9 জন, পরে হাসপাতালে 1 জন মারা যান। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের পেছনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কেউ জড়িত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বুধবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম ফোবিয়া আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে তিনি বলেন, এই প্রস্তাবনা বাস্তবায়নের চেষ্টা করতে চাইলে তাদের লাশের উপর দিয়ে করতে হবে। এজন্য যদি যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ করতে চান বলেও জানান তিনি। খেলাফত মজলিসের আমির আরও বলেন, তারা নারীদের প্রকৃত ন্যায্য অধিকার বাস্তবায়ন চান। কিছুদিন আমাদেরকে একটু বিশ্রাম নিতে দেন, একটু ভালো কাজ করেন। গোটা একটা প্রি প্ল্যান, একটা পরিকল্পনা এটা, এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত। আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ, এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে নাই। যাচ্ছি পরের প্রসঙ্গে। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। প্রতিদিনই বরগুনা জেনারেল হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। 24 ঘন্টায় 15 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে 35 জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা 12 আর নারী আছেন 17 জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 250 শয্যার এই হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের মেঝেতে থাকতে হচ্ছে। সেই সাথে হাসপাতালে চিকিৎসক সংকটও রয়েছে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন ও হ্রদে অবমুক্ত পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিতে আজ মধ্যরাত থেকে মৎস্য আহরণ বন্ধ হচ্ছে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 31 জুলাই মধ্যরাত পর্যন্ত। এই সময় হ্রদে মাছ শিকার, পরিবহন, বাজারজাতকরণ সম্পূর্ণ বন্ধ থাকবে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন জানিয়েছে, চলতি বছর মৎস্য আহরণ হয়েছে প্রায় ৮,৯৫০ মেট্রিক টন, যেখান থেকে সরকারের কোষাগারে রাজস্ব জমা হয়েছে 18,50,00,000 টাকা। এর আগে গত 16 এপ্রিল হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় 1 মে থেকে 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নেয় প্রশাসন। অতিরিক্ত ওষুধ বা অপ্রয়োজনীয় টেস্ট রোগীর জন্য বোঝা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা খাতুন। দুপুরে চট্টগ্রামের ইউএসটিসির হল রুমে জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলামের 97তম জন্মবার্ষিকী উপলক্ষে শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, কখনোই অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ওষুধ লিখতেন না ডক্টর নুরুল ইসলাম। তিনি যথাসম্ভব সহজলভ্য ও ন্যূনতম ওষুধ দিতেন। তার আদর্শে বর্তমানে চিকিৎসকদের চলার পরামর্শ দেন তিনি। এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করায় উদ্বেগ জানিয়েছে অ্যাটকো। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো জানায়, এশিয়াটিকের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত থাকায় দেশের সকল টেলিভিশন চ্যানেল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার অনুষ্ঠিত অ্যাটকোর নির্বাহী পরিষদের জরুরি সভায় এ বিষয়ে উদ্বেগ জানানো হয়। বিষয়টি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ বরগুনাবাসীকে স্বস্তি দিয়ে নেমেছে বৃষ্টি। বুধবার সকালে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় ঝুম বৃষ্টি। থেমে থেমে আকাশে বিদ্যুৎ চমকায়। 30 মিনিট টানা মুষলধারে বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোনো কোনো এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টিতে সবজির চাষিরা বেশি উপকৃত হবে। এদিকে মঙ্গলবার বিকেলে আমতলী উপজেলায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়। নানা প্রতিকূলতায় হারিয়ে যেতে বসেছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। এই পেশায় জড়িত বেশিরভাগ মানুষ এখন অন্য কাজে ব্যস্ত। শরীয়তপুরের কার্তিকপুরে পালপাড়া গ্রামে চলছে পুতুল, ঘোড়া, হাতি, ময়ূর সহ নানা পণ্য তৈরি। কেউ আবার তৈরি করছেন হাঁড়ি, পাতিল ও থালা। রং তুলিতে এগুলো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করা হয়। আমার এই কারখানা দিয়ে অন্তত 40-50টা ফ্যামিলি মোটামুটি মনে করেন কর্মসংস্থান হয়েছে। কিন্তু এখন এই মৃৎশিল্প এই কিছু কিছু জিনিসের কারণে আমাদের মৃৎশিল্প বিলুপ্তর পথে চলে গেছে। আগে ঢাকায় অনেক মাল চলতো, এখন আর সেইভাবে চলেন। এক সময় গ্রামটির কয়েকশো পরিবার মৃৎশিল্পের সাথে জড়িত থাকলেও বর্তমানে মাত্র 8টি পরিবার এই পেশা ধরে রেখেছেন। প্লাস্টিক ও অন্যান্য পণ্যের দাম কম ও সহজলভ্য হওয়ায় এখন মাটির তৈরি জিনিসপত্রে আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা। এখন বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের প্লাস্টিকের খেলনা বাইরে গেছে, এখন ওই কারণে আমাদের এই চাহিদাটা কমে গেছে। বাইরের কাজটি যদি থাকতো আমরা আরো একটু উন্নত থাকতাম। পরিবেশ বান্ধব ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চান কারিগররা। মৃৎশিল্পটা বিশ্ববাজারে এই চাহিদা আছে। যদি সরকার আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে, তাহলে এটা আমরা ব্যাপক আকারে ধারণ করতে পারি। কারণ এখানে অনেক দুস্থ মহিলারা কাজ করে। তাদের প্রত্যাশা অনুযায়ী কি কি করা যেতে পারে সেই নিয়ে আমরা তাদের সাথে বসে প্রয়োজনে তাদের আর্থিক সাহায্যের বিষয়টির ক্ষেত্রে আমরা ব্যাংকগুলোর সাথে আমরা কথা বলতে পারি। যুগ যুগ ধরে মাটি দিয়ে হরেক রকমের পণ্য তৈরি করে আসছেন শরীয়তপুরের পালপাড়া গ্রামের মানুষ। দীপ্ত, বার্তা কক্ষ। গরমের তীব্রতা যত বাড়ে ততই বৃদ্ধি পায় নওগাঁর মহাদেবপুরে তৈরি তালপাতার পাখার চাহিদা। সেখানে একটি গ্রামে রাত দিন তৈরি হয় এই হাত পাখা, যা দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। প্রচণ্ড গরমে বিপর্যস্ত প্রায় গোটা দেশ। এই সময় হাত পাখা যেন একটু প্রশান্তি নিয়ে আসে। পণ্যটি তৈরি করে 30 বছর ধরে জীবিকা নির্বাহ করছে নওগাঁর মাধবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের অধিকাংশ মানুষ। এটি এখন পাখা গ্রাম নামে পরিচিত। পুরুষরা হাত পাখা এনে শুকানোর পর পরিষ্কার করে দেন।
এরপর সাংসারিক কাজের পাশাপাশি নারীরা হাত পাখা সেলাই ও সৌন্দর্য বর্ধনের কাজ করেন। একজন নারী প্রতিদিন ৮০ থেকে ১০০টি হাত পাখা তৈরি করতে পারেন। আমাকে গ্রামের নাম পাখা বলে পরিচিত। গ্রামে আমরা কয়েকজন পাখা তৈরি করি। একটা পাতা কিনতে হয় ৫ টাকা পিস। ১০০টা পাখা বানলে ৭০ টাকা মজুরি দেয়। পাতা কেটে নিয়ে এসে এরা পাখা বানায়, দেশের বিভিন্ন জায়গায় এখান থেকেই এরা বিক্রি করে। পরিবেশ বান্ধব এই কুটির শিল্পকে এগিয়ে নিতে স্বল্প সুদে ঋণ ও সরকারি সহযোগিতার দাবি স্থানীয়দের। আমরা এই পাখার কাজ করে দীর্ঘ ২০ বছর থেকে আমি কাজ করতেছি। আমাদের এই ব্যবসার জন্য যদি সরকার যদি কিছু সহযোগিতা করে, ক্ষুদ্র লোনের যদি কোনো ব্যবস্থা করে, তাহলে আমাদের অনেক কিছু লাভবান হতে পারি। আমরা খরচ করে যাই, মনে করো ৮ টাকা ৯ টাকা, বিক্রি হয় ১০ টাকা। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী ভালাইন গ্রাম থেকে প্রতি বছর ৫ লাখের মতো হাত পাখা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। দীপ্ত, বার্তা কক্ষ। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন পেয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট ঘোষণা করেছে হাইকোর্ট। রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে আজ বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি রুল দিল। আবেদনকারীকে কেন জামিন দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়। ২৩ এপ্রিল হাইকোর্ট রুল শুনানির জন্য ৩০ এপ্রিল তারিখ রাখেন। এর ধারাবাহিকতায় শুনানি নিয়ে রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। আন্তর্জাতিক প্রসঙ্গ। নরেন্দ্র মোদীর আগ্রাসন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই প্রধান বর্তমানে দেশটির একটি কারাগারে বন্দী রয়েছেন। সেখানে আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় দেওয়া বার্তায় তিনি কথা বলেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম বলছে মোদীর যুদ্ধপ্রবণ অবস্থানের নিন্দা জানান ইমরান খান। এদিকে ভারত আগামী ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটির সরকার। এমন অবস্থায় ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার প্রতিক্রিয়ায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্য কলকাতার ঋতুরাজ হোটেলে আগুনের ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন আহত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০টার দিকে মধ্য কলকাতার বড়বাজারের মেছুয়ার ওই হোটেলে আগুন লাগে। দমকলের 10টি ইউনিট প্রায় ৮ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। অবশেষে নিশ্চিত হলো বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। মে মাসে 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে পাকিস্তান যাবে শান্ত মিরাজরা। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে এই সফরে মূলত 3টি ওয়ানডে, 3টি টি20 ম্যাচ নির্ধারিত ছিল। তবে আগামী বছর ছেলেদের টি20 বিশ্বকাপকে সামনে রেখে দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সম্মতিতে ওয়ানডে সিরিজের বদলে 2টি বাড়তি টি20 ম্যাচ যুক্ত করা হয়েছে। আগামী 25 মে থেকে 3 জুন পর্যন্ত ফয়সালাবাদ ও লাহোরে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দীর্ঘ 17 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও ইন্টার মিলান। বার্সার মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। বার্সা আর ইন্টার মিলানের কথা উঠলে চোখের সামনে ভেসে উঠবে 2009-10 মৌসুমের সেমিফাইনালের লড়াইয়ের কথা। সেবার মেসি, জাভি, পিকেদের নিয়ে ইন্টার বিপক্ষে হেরে যায় বার্সা। সেই হারের ব্যথা এবার পুষিয়ে নিতে চাইবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। প্রায় 6 বছর পর সেমিতে খেলবে কাতালানরা। এর আগে 2015 সালে সবশেষ শিরোপার দেখা পেয়েছিল তারা। এবার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে মাঠে নামতে প্রস্তুত ইয়ামাল, রাফিনহা, লেভানদোস্কিরা। এছাড়াও চলতি মৌসুমে পাগলা ঘোড়ার মতো অদম্য গতিতে ছুটে চলেছে তারা। সবশেষ রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতে বেশ আত্মবিশ্বাসী বার্সা। লিগ শিরোপা জয়েরও খুব কাছাকাছি তারা। এছাড়াও ঘরের মাঠে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের 6 ম্যাচের কোনোটিতেই হারেনি কাতালানরা।
অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 3 ম্যাচ হারের পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মিলান। এছাড়া লিগের রোমার বিপক্ষে হারের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার বাজামা পাভার্ড। বার্সেলোনার বিপক্ষে তাই তাকে নিয়ে আছে শঙ্কা। তবে স্পেনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে ন্যু ক্যাম্পে ম্যাচটি আয়োজন নিয়ে জেগেছে শঙ্কা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 2 মাস বন্ধের পর পদ্মা মেঘনায় রাতে শুরু হচ্ছে মাছ শিকার, জাল নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা। বরগুনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, 1 নারীর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি 15 জন। হারিয়ে যেতে বসেছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প, জড়িত বেশিরভাগই এখন ব্যস্ত অন্য কাজে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরবো সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।